সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো এই বছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 নম্বর প্রথম ইউনিট টেস্টে এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে 1 × 6 = 6। একের 1 নম্বর দেখে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয় 21 মার্চ, 21 জুন, 22 ডিসেম্বর। তো এখানে বলা হচ্ছে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন সেটা হচ্ছে 21 জুন। একের 2 নম্বর ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। তো ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর হচ্ছে একের 3 নম্বর পিত নদী বলা হয় ইয়াংসি। দেখো পিত নদী বলা হয় ইয়াংসি, আমুর, হুয়াংহো আর এরপর হচ্ছে সিকিয়াং। তো পিত নদী কাকে বলা হয়? পিত নদী বলা হয় হুয়াংহো নদীকে। এরপর হচ্ছে মহাবিষুবের তারিখটি হলো 21 মার্চ, 22 মার্চ না 23 মার্চ। তো মহাবিষুব এটা হচ্ছে কি 21 মার্চ, ঠিক আছে। 21 মার্চের দিনটি হচ্ছে মহাবিষুব বলা হয়। মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটির কৌণিক মান 180 ডিগ্রি, 0 ডিগ্রি না 90 ডিগ্রি। তো মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটির যে কৌণিক মান এটা হচ্ছে 180 ডিগ্রি। বায়ুর চাপ মাপা হয় থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তো বায়ুর চাপ মাপা হয় কিসের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। থার্মোমিটার সাহায্যে উষ্ণতা মাপা হয় আর হাইগ্রোমিটার সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে, বায়ুর আর্দ্রতা। এরপর 2 নম্বর দেখে এক কথায় উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। 2-এর 1 নম্বর দেখে এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম লেখো। তো পাকিস্তানের জেকোবাবাদ এটা লিখবে এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান। 2-এর 2 নম্বর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পন্টিস ও টরাস পর্বতশ্রেণীর মাঝে আছে ড্যাশ মালভূমি। উত্তর হচ্ছে এখানে আনাতোলিয়া, ওকে, মালভূমি রয়েছে পন্টিস আর টরাস এই পর্বতশ্রেণীর মাঝে। এশিয়ার বৃহত্তম হ্রদের নাম ড্যাশ। এশিয়ার বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা লিখবে উত্তর। এরপর হচ্ছে অনধিক 30 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 নম্বর। অপসূর ও অনসূর কাকে বলে? উত্তর দেখো অপসূর কি না 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অনসূর কি 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। নেক্সট হচ্ছে অধিবর্ষের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। তো পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। কিন্তু 365 দিনে 1 বছর ধরা হয়। এখন 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। এই 6 ঘন্টাকে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে 29 দিনে মাস ধরা হয়। ওকে, 4 × 6 অর্থাৎ 4 × 6 24 দিন 24 ঘন্টা অর্থাৎ 1 দিন এটাকে বাড়িয়ে দেওয়া হয়। ওই দিনটিতে ওই বছরটিকে 366 দিনে বছর ধরা হয়। একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। ওকে, পরের প্রশ্ন টিকা লিখতে বলা হচ্ছে মুক্তিবেগ সম্পর্কে। তো যে ন্যূনতম গতিবেগে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ছুড়লে বস্তুটি ভূপৃষ্ঠে আর ফিরে আসে না, পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যায়, তাকে মুক্তিবেগ বলে। পৃথিবীর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। এরপর টিকা লিখতে হবে আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে। তো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে গ্রহণ করা হয়েছে। এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বাড়ে এবং পশ্চিম গোলার্ধে প্রবেশ করলে একদিন কমে যায়। নেক্সট 4 নম্বর দেখো অনধিক 50 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 নম্বর করে, ঠিক আছে, 3 নম্বর করে, 3 × 6 নম্বর দেওয়া আছে। কারণ 1 নম্বর দেখে এশিয়ার নিরক্ষীয় জলবায়ু কিভাবে এই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে। তো দেখো উত্তর লিখবে নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কি? 1 নম্বর হচ্ছে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে। 2 নম্বর এই অঞ্চলের বার্ষিক
গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নম্বর, প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার থেকে 250 সেন্টিমিটার। এরপর স্বাভাবিক উদ্ভিদের উপর এর প্রভাব কি না, নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিত ও চিরসবুজ গাছ দেখা যায়, যেমন হচ্ছে মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, রবার, সিঙ্কোনা ইত্যাদি উদ্ভিদ, এগুলো দেখা যায়। এরপর 4 2 নম্বর, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লিখুন। দেখো, এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। 1 নম্বর পার্থক্য, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে অর্ধবৃত্ত। 3 নম্বর, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে আর দ্রাঘিমা রেখাগুলির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। 3 নম্বর হচ্ছে সমুদ্র সমতলে বায়ুর চাপ বেশি, কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপও কমতে থাকে। কেন? দেখো, ভূমির উচ্চতা ও বায়ুর চাপের সম্পর্ক। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ু স্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবথেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেন্টিমিটার হারে কমে, আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। এরপর 4 নম্বর হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি লেখো। তো কী লিখবে? পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফল। দেখো, 1 নম্বর হচ্ছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সাথে 66.12 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, ঠিক আছে? ফলে সূর্য কখনো উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার ওপর, আবার কখনো দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এর ফলে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বছরের বিভিন্ন সময়ে দিনরাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। 2 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের বিভিন্ন সময়ে অপরিবর্তিত হয়। পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সাথে 66.12 ডিগ্রি কোণে হেলে থাকার ফলে এবং পৃথিবীর গোলাকার হওয়ার ফলে ভূপৃষ্ঠের সর্বত্র সূর্যরশ্মি একই কোণে পড়ে না, ঠিক আছে? কোথাও লম্বভাবে, কোথাও তীর্যকভাবে পড়ার ফলে বিভিন্ন স্থানের তাপের তারতম্য দেখা যায়। এইভাবে উষ্ণতার হ্রাস বৃদ্ধি অনুযায়ী বছরের বিভিন্ন সময়ে নানান স্থানে নানান ঋতু বিরাজ করে। এগুলো হচ্ছে পরিক্রমণ গতির ফলাফল। 5 নম্বর দেখা হচ্ছে অনধিক 80 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া হচ্ছে 2টি প্রশ্নের জন্য। 1 নম্বর থেকে বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। তো 1 নম্বর হচ্ছে ক দিয়ে আমরা লিখছি। দেখো, বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি হলো, প্রথম কারণ হচ্ছে বায়ুর উষ্ণতা, ঠিক আছে? তো বায়ুর উষ্ণতা বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ। সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা এবং প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে কী হয়? বায়ুর চাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। এরপরে হচ্ছে ভূমির উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবথেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপও হ্রাস পায়। এরপর 3 নম্বর কারণ হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়। তাই বায়ুতে জলীয় বাষ্প মিশলে বায়ুর চাপ হ্রাস পায়, অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়। এরপর 4 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এ কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ তৈরি হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে বায়ুচাপ বেশি হয়। এরপর 5 2 নম্বর দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলে কেন? উত্তর কি লিখবে না, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। এর কারণগুলো আমরা লিখছি। দেখো, প্রথম 1 নম্বর দিয়ে বা নাম্বার এ দিয়ে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির, বৃহত্তম মালভূমি তিব্বত,
প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী ও বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করে। নাম্বার 2 হচ্ছে মরুভূমির বৈচিত্র্য। এই মহাদেশে আরব, সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতোলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। নাম্বার সি হচ্ছে জলবায়ুগত বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান জেকোবাবাদ, শীতলতম স্থান ওইমিয়াকন এবং সর্বাধিক বর্ষণ বহুল স্থান মৌসিনরাম ও শুষ্কতম স্থান বার এল খালি এই মহাদেশের জলবায়ুর চরমতম উদাহরণ। ঠিক আছে, চরমতম উদাহরণ। নাম্বার ডি দিয়ে লিখবে বা 4 নম্বর দিয়ে নদ নদী ও হ্রদের বৈচিত্র্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল, সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরুসাগর এশিয়ায় অবস্থিত। নাম্বার ই বা 5 নম্বর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। এশিয়ার দক্ষিণে চিরসবুজ ঘন বনভূমি, উপকূলীয় অংশে লবণাম্বু উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য, উত্তরে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্য তৈগা এবং উষ্ণ মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। এরপর হচ্ছে জনবসতি। এশিয়া মহাদেশে সর্বত্র জনঘনত্ব সমান নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিকূল জলবায়ুর কারণে স্বল্প জনবসতি দেখা যায়। তো এগুলো হচ্ছে এশিয়ার বৈচিত্র্যের কারণ। ঠিক আছে, তো এই সকল কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় বা চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয়। ওকে, আরেকটি প্রশ্ন রয়েছে 5-এর 3 নম্বর থেকে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো। তো এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলি হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, মেনাম, ইরাবতী, টাইগ্রিস, ইউফ্রেটিস প্রভৃতি নদী। এই নদীগুলির বৈশিষ্ট্য হলো নাম্বার এ এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলি মধ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি। নাম্বার বি নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট এবং মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। নাম্বার সি বর্ষাকালে নদীর নিম্নগতিতে বন্যা দেখা যায়। নাম্বার ডি হচ্ছে নদী অববাহিকা ঘন বসতিপূর্ণ। ঠিক আছে, নাম্বার ই হচ্ছে নদীপথ নৌ পরিবহনযোগ্য ও জলসেচের কাজে লাগে। ঠিক আছে, এরপর নাম্বার এফ নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে। তো এগুলো হচ্ছে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।